আজকের গল্প লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে রক্তখদ্যোত। সন্ধ্যের সময় রোজের অভ্যেস মতো গুটি কয়েক সভ্য ক্লাব ঘরের মধ্যে সমবেত হয়েছিলাম। বড়দা সিগারেটের ক্ষুদ্র শেষাংশটুকুতে লম্বা একটা সুকটান দিয়ে সেটা সযত্নে অ্যাস্ট্রের ওপর রেখে দিল। তারপর আস্তে আস্তে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ভূতের গল্প তোমরা সবাই শুনেছ, কিন্তু ভূতের মুখে ভূতের গল্প কেউ শুনেছ কি? অমূল্য এক কোণে বসে একটা সচিত্র বিলাতি মাসিক পত্রের পাতা উল্টাচ্ছিল। বলল, অসম্ভব, একটা কিছু বড়দার বলাই চাই। বড়দা বলল, আপাত দৃষ্টিতে ঘটনাটা অসম্ভব মনে হতে পারে বটে, কিন্তু বাস্তবিক তা নয়। তবে বলি শোনো। অমূল্য তাড়াতাড়ি করে বলে উঠল, না না, আজ যে আমাদের সাহিত্য সভার অধিবেশন। অতুল, তোমার সাহিত্যে বস্তুতন্ত্রটা। ঋষি বলল, কাল হবে। বস্তুতন্ত্রের চেয়ে বড় জিনিস আজ এসে পড়েছেন। বড়দা, তোমার গল্পটা তাহলে আরম্ভ হোক। অমূল্য অস্থির হয়ে বলল, আজ তাহলে বড়দার কতগুলো মিথ্যে কথা শুনেই কাটাতে হবে। প্রশান্ত গলায় বড়দা বলল, কথাটা শুনে তারপর সত্যি মিথ্যের বিচার করা উচিত। তাহলে আরম্ভ করি। গত বছর অমূল্য নাক থেকে একটা সশব্দ দীর্ঘশ্বাস বের করলো। বড়দা বলল, গত বছর আমার প্ল্যানচেটে ভূত নামাবার শখ হয়েছিল, বোধহয় তোমাদের মনে আছে। যারা জানে শোনে তাদের পক্ষে ভূত নামানো অতি সহজ ব্যাপার। দরকারি আসবাবের মধ্যে কেবল একটি তেপায়া টেবিল। অমূল্য বিড়বিড় করে বলল, আর একটা গুলি কর। বড়দা ওদিকে কান্না দিয়ে বলতে লাগলো, একদিন একটা ছোট দেখে তেপায়ার টেবিল জোগাড় করে সন্ধ্যের পর আমাদের তেতলার সেই নিরিবিলি ঘরটায় বসে গেলাম। আমি, আমার বউ আর পেঁচো। অমূল্য বলল, এই বয়স থেকে ছোট ভাইটির মাথা খাওয়া হচ্ছে কেন? বউয়ের কথা নয়, ছেড়েই দিলাম, কারণ যেদিন থেকে তোমার সঙ্গে বিয়ে হয়েছে সেদিনই তার যা হওয়ার হয়ে গেছে। বড়দা বলল, পেঁচোকে নেওয়ার কারণ তিনজনের কমে চক্র হয় না, তাছাড়া সে ছেলে মানুষ, সুতরাং মিডিয়াম হওয়ার উপযুক্ত। সে যাক। মেঝের ওপর টেবিল ঘিরে বসা গেল, কিন্তু ভাবনা হলো কাকে ডাকি। ভূত তো আর একটি আধটি নয়। পৃথিবী আরম্ভ থেকে আজ পর্যন্ত যত লোকের ঈশ্বর প্রাপ্তি হয়েছে সকলের দাবি সমান। এখন কাকে ফেলে কাকে ডাকি? কিছুক্ষণ চুপ করে থেকে বড়দা বলল, আমাদের সুভাষকে চেনো তো, জুনিয়র উকিল? তার ভগ্নিপতি সুরেশবাবু হাওয়া বদলাতে এসে গত শীতকালে নিউমোনিয়া মারা যান, বোধহয় তোমাদের মনে আছে। অমূল্য, তুমি তো পড়াতে গেছিলে। হঠাৎ সেই সুরেশবাবুকে মনে পড়ে গেল। তখন তিনজনে আলোটা কমিয়ে দিয়ে টেবিলের ওপর আঙুলে আঙুল ঠেকিয়ে সুরেশবাবুর ধ্যান শুরু করলাম। বেশিক্ষণ নয় ভাই, মিনিট পাঁচেক চোখ বন্ধ করে থাকবার পরই চোখ চেয়ে দেখি পেঁচোটা কেমন একটা জুবুতুবু হয়ে গেছে, কসবে নাল গড়াচ্ছে, চোখ শিব নেত্র, বিজবিজ করে কি বকছে। কিরে বলে তাকে একটা ঠেলা দিল, কাত হয়ে পড়ে গেল। বউ তো বাবা বলে আমাকে খুব ঠেসে জড়িয়ে ধরল। ঋষি বলল, বস্তুতন্ত্র এসে পড়েছে, এবার আসল গল্পটা আরম্ভ হোক। বড়দা বলল, বুঝলুম ভূতের আবির্ভাব হয়েছে। পেঁচোকে অনেক প্রশ্ন করলাম, কিন্তু সে জড়িয়ে জড়িয়ে কি যে উত্তর দিল বোঝা গেল না, বড়ই মুশকিল। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। কাগজ পেন্সিল এনে পেঁচোর হাতে ধরিয়ে দিলাম। পেন্সিল পেয়ে পেঁচো শটাং উঠে বসলো। উঠে বসে লিখতে আরম্ভ করে দিল।
সে এক আশ্চর্য ব্যাপার। কেঁচোর চোখ বন্ধ, মুখ দিয়ে নাল গড়াচ্ছে আর প্রাণপণে কাগজের ওপর লিখে যাচ্ছে। পকেট থেকে একতারা কাগজ বাইরে বের করে বড়দা বলল, আবার হাতের লেখা দেখলে অবাক হয়ে যাবে, দস্তুর মতো পাকা হাতের লেখা। কে বলবে পেঁচো লিখেছে? অমূল্য লেখাটা দেখে বলল, পেঁচো লিখেছে কেউ বলবে না বটে, কিন্তু তোমার লেখা দেখে অনেকেরই সন্দেহ হতে পারে। বড়দা বলল, এই লেখা হাতে পাওয়ার পর আমি সুভাষের বাড়ি গেছিলাম। সুরেশ বাবুর পুরনো একখানা চিঠির সঙ্গে মিলিয়ে দেখলাম অবিকল তার হাতের লেখা। বিশ্বাস না হয় তোমরা যাচাই করে দেখতে পারো। অমূল্য বলল, অবশ্যই দেখব। ঋষি বলল, সে যাক, এখন তুমি কি বলতে চাও? ওই কাগজের তারাটা সুরেশ বাবুর প্রেতাত্মার জবানবন্দি? বড়দা বলল, এটা হচ্ছে তার মৃত্যুর ইতিহাস। পুরোপুরি সত্যি কিনা সে কথা কেউ বলতে পারে না, কিন্তু গোড়ার খানিকটা যে সত্যি তা সুভাষ সেদিনই স্বীকার করেছিল। এইবার তবে আসল গল্পটা শোনো। এই বলে বড়দা কাগজের তারাটা তুলে নিয়ে পড়তে আরম্ভ করল। যারা মুঙ্গের শহরের সঙ্গে পরিচিত তারা জানেন যে উক্ত শহরে পিপরপাতি নামক যে বিখ্যাত বিথিপথ আছে তার পশ্চিম প্রান্তে গঙ্গার কূলে মুসলমানদের একটি অতি প্রাচীন গোরস্থান আছে। বোধ করি এই গোরস্থানের সবকটা গড়ি 100 বছরের পুরনো। স্থানটি অনাদৃত। কাঁটা গাছ ও জঙ্গলের ফাঁকে ফাঁকে অস্থিপুঞ্জর বেরিয়ে এসে এই কবরগুলিকে কোনো রকমে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে। এই গোরস্থানের একটি কোণে একটি কোষ্ঠী পাথরের গোড় আছে। এই গোড়টির সম্বন্ধে শহরে অনেক ভুতুড়ে গল্প প্রচলিত ছিল। এইসব আজগুবি গল্প শুনে আমি কৌতূহলী হয়ে উঠেছিলাম। আমার বড়শালা বললেন, গোড়টি সজীব। 50 বছর আগে নাকি এক সাহেব এই গোড় লক্ষ্য করে গুলি চালিয়েছিল। গুলির আঘাতে পাথর ফেটে ঝলকে ঝলকে রক্ত উঠেছিল। সে রক্তের দাগ এখনো নাকি মেলায়নি, গোড়ের গায়ে তেমনি শুকিয়ে গড়িয়ে আছে। আর যে নাস্তিক সাহেব গুলি করেছিল সেও নাকি প্রাণে বাঁচেনি। সেই রাতেই ভয়ঙ্কর ভাবে তার মৃত্যু হয়েছিল। একদিন শীতের সন্ধ্যায় শালাকে সঙ্গে নিয়ে গোড়টি দেখতে গেছিলাম। আমার শালা আমারই সময় বয়সী, প্রেতজনিতে অটল বিশ্বাস। আমি কিছুদিন যাবৎ মুঙ্গেরে এসে শালার মন্দিরেই বায়ু পরিবর্তন করছিলাম, সঙ্গে স্ত্রীও ছিলেন। গোরস্থানের কাছে গিয়ে দেখলাম জায়গাটা কাঁটা গাছের জঙ্গলে প্রায় দুর্ভেদ্য হয়ে গেছে। অনেক যত্নে অনেক সাবধানে পা ফেলে এবং কাপড় চোপড় বাঁচিয়ে সেই ভুতুরে গোড়টির সম্মুখীন হলাম। কালো পাথরের গোড়। আপাত দৃষ্টিতে ভৌতিকত্ব কিছুই চোখে পড়ল না। হঠাৎ যখন আমরা গোড়টির একেবারে কাছে এসে গেছি তখন সেই কালো পাথরের উপর শুয়ে আরো একটা কালো জন্তু বোধহয় আমাদের পায়ের শব্দে জেগে উঠেছে। একবার আমাদের মুখের ওপর তার চোখ দুটি মিলিয়ে আস্তে আস্তে গোড়ের পিছনে মিলিয়ে গেল। দেখলাম একটা কুকুর, রং কালো কুচকুচে, শরীর যে হিসেবে লম্বা সে হিসেবে উঁচু নয়, পাগুলো বাঁকা বাঁকা এবং অত্যন্ত খর্ব। কিন্তু সবচেয়ে ভয়াবহ তার চোখ দুটো, হলদে রঙের সঙ্গে ঈষৎ রক্তাভ এবং মণিহীন। পলক ফেললে মনে হয় যেন অন্ধকার রাতে খদ্দর জ্বলছে। শালা বললেন, লোকে বলে ওই কুকুরটাই সাহেবের টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল। আমি বললাম, 50 বছর আগে? কিন্তু কুকুরটাকে দেখে তো অত প্রাচীন বলে মনে হয় না। আমরা কবরটার একেবারে পাশে গিয়ে দাঁড়ালাম। দেখলাম কুকুরটা যে স্থানে শুয়ে আছে ঠিক সেই স্থানে পাথরের খানিকটা চটে গিয়ে তারই চারিপাশে লাল রঙের একটা শুকনো পদার্থ শুকিয়ে আছে। হঠাৎ রক্ত বলে ভুল হয়,
যেন ওই কুকুরটা সমাধির রক্তাক্ত ক্ষতটাকে বুক দিয়ে আগলে থাকে। শালা জিজ্ঞেস করিলেন, কিরকম বোধ হচ্ছে? আমি বললাম, আশ্চর্য বটে। আমার মনে হয় খুব গরম একটা ধাতু দিয়ে এই পাথরে আঘাত করা হয়েছিল, আর তাতেই এরকম হয়েছে। আমার মন্তব্য শুনে শালা আধ্যাত্মিকভাবে একটু হাসলেন, বললেন, তা হবে, কিন্তু তা যে একেবারেই হতে পারে না তা তার কথার ভঙ্গিতেই বোঝা গেল। কোনো একটা তর্কাধীন বিষয়ের আলোচনায় মানুষ যখন উচ্চ অঙ্গের হাসি হেসে এমন ভাব দেখায় যেন অপর পক্ষের সঙ্গে তর্ক করাটাই ছেলে মানুষই, তখন অপর পক্ষের মনে রাগ হওয়াটাই স্বাভাবিক। আমারও একটু রাগ হলো, কিন্তু যে লোক তর্ক করতে অসম্মত তাকে প্রত্যক্ষ প্রমাণ দিয়ে বোঝানো ছাড়া আর অন্য কোনো পথ নেই। তাই আমি বললাম, আচ্ছা, একটা কাজ করা যাক। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এই পাথরটা ভেঙেই দেখা যাক না ঝলকে ঝলকে রক্ত বেরোয় কিনা। প্রত্যক্ষের যে বড় প্রমাণ তো আর কিছু নেই। কাছেই একখণ্ড পাথর পড়েছিল। আমি সেটা তুলে নিয়ে গড়ে আঘাত করতেই উঠেছি, এমন সময় কুকুরটা কোথা থেকে ছুটে এসে একটা বিশ্রী রকমের চিৎকার করতে লাগলো এবং সমস্ত দাঁত বার করে অত্যন্ত হিংস্রভাবে আমাকে শাসিয়ে দিল। শালা আমার হাত ধরে টানতে টানতে বললেন, চলে এসো, চলে এসো, কি যে তোমার পাগলামি। কুকুরটার অকস্মাৎ আবির্ভাবে আমার শ্যালক মহাশয় যতটা অভিভূত হয়ে পড়েছিলেন, বাস্তবিক পক্ষে আমি ততটা হইনি। অথচ একটা হিংস্র কুকুরকে অযথা ঘাঁটানো বিশেষ যুক্তির কাজ নয়। তাই পরীক্ষা কার্য অসম্পূর্ণ রেখে আমরা যখন বাড়ি ফিরে আসলাম তখন তুমুল তর্ক বেঁধে গেছে। কুকুরের জীবনের স্বাভাবিক দৈর্ঘ্য সম্বন্ধে বিজ্ঞানের যে শানিত যুক্তি তা শ্যালকের কুসংস্কারের বর্মের উপর আছড়ে পড়ে প্রায় ভগ্নদশা ধরে গেল। বাড়ি ফিরতেই আমার শ্যালক স্ত্রী এবং যার সম্পর্কে আমার শালার সঙ্গে আমার সম্পর্ক, তিনি এসে যুদ্ধে যোগ দিলেন। দুজনেই নবীনা, বিদুষী। প্রতীচের আলোক তার চোখে সোনার কাঠি স্পর্শ করেছে। তারা এসেই আমার পক্ষে যোগদান করলেন। শ্যালক বেচারির বর্ম তীক্ষ্ণ অস্ত্রাঘাতে একেবারে ক্ষতবিক্ষত হয়ে উঠল। তর্কে যে ব্যক্তি হারে তার জিদ বেড়ে যায়, যুক্তির দিকে তার আর বিশেষ ভ্রুক্ষেপ থাকে না। শালা শেষে চটে গিয়ে বললেন, মানতে না চাও মেনু না, কিন্তু দুপুর রাত্রে একলা ওই জায়গায় যেতে পারে এমন লোক তো কোথাও দেখি না। শ্যালক স্ত্রী উৎসাহদীপ্ত চোখে বললেন, আচ্ছা, এমন লোক যদি পাওয়া যায় যে যেতে পারে, তাহলে তো মানবে যে তোমার ভূত শুধু তোমার ঘাড়েই ভর করে আছে, তার অস্তিত্ব আর কোথাও নেই। শ্যালক গম্ভীর গলায় বললেন, একলা রাতে সে যেখানে যেতে পারে এত সাহস কারণ নেই, আর যদি বা কেউ যায় সে যে ফিরে আসবে এমন সম্ভাবনাও দেখি না। আমি বললাম, সকলের সাহস আর সম্ভাবনা সমান নয়, আমি যেতে রাজি আছি। শ্যালক অতি বিস্ময়ে কিছুক্ষণ নির্বাক থেকে বললেন, তুমি প্রস্তুত আছো? রাত 12টার সময় একলা? তার মুখের কথা সরল না। আমি হেসে বললাম, নিশ্চয়ই, খোট্টার দেশে বেশি দিন থাকিনি বলেই বোধ হয় আমার সে সাহসটুকু আছে। তাহলে আজই ভালো। আজ বোধহয় অমাবস্যা। শাস্ত্র অনুযায়ী রাজ্যের ভূত, প্রেত, দৈত্যদানব আজ সবাই এই মর্তভূমিতে ফিরে এসে দিকবিদিকে নৃত্য করে বেড়ায়। অতএব এই সুযোগ ছাড়া উচিত নয়। শ্যালক ভীত চোখে তাকে বললেন, গোয়ার তুমি করো না সুরেশ, ভারী খারাপ জায়গা, এসব বিষয়ে তোমার অভিজ্ঞতা নেই। তীব্র হাসি হেসে শ্যালকের স্ত্রী কাছ থেকে প্রতিবাদ করলেন, ভয় পাবেন না সুরেশ বাবু,
আপনার জন্য একটি ভালো প্রাইস ঠিক করে রাখলাম। আপনি জয় করে ফিরলেই এবারের কোনো এক মহিলা তার বিজয়ের তিলক আপনার কপালে পরিয়ে দেবেন। ভূজয়ী বীরের সেই হবে রাজটিকা। আমি উৎসাহ দেখে বললাম, লোভ ক্রমেই বেড়ে যাচ্ছে। মহিলাটা কে শুনি? তিনি হেসে বললেন, তার সঙ্গে কারোরই তুলনা হয় না, বলে আমার গৃহিণীর দিকে একটু দৃষ্টিতে তাকালেন। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, এ জাতীয় প্রাইজ যদিও আমার ভাগ্যে খুব দুর্লভ নয়, তবু অধিকের প্রতি আমার বিরাগ নেই। তাহলে চুক্তি পাকা হয়ে গেল, আজ রাতেই যাব। কিন্তু আমি যে সত্যি সত্যি কবরের কাছে গেছি, এদিক ওদিক ঘুরে ফিরে আসিনি, এ কথা শেষকালে আপনাদের বিশ্বাস হবে তো? শ্যালক স্ত্রী অতি দূরদর্শিনী। তিনি বললেন, আপনার মুখের কথা আমরা বিশ্বাস করব নিশ্চয়ই, কিন্তু যাকে বিশ্বাস করানো দরকার তিনি হয়তো করবেন না। অতএব আপনাকে একটা কাজ করতে হবে, খড়ি দিয়ে গোড়ের ওপর নিজের নামটা লিখে আসতে হবে। তথাস্তু। গৃহিণীর দিকে ফিরে বললাম, তোমার দাদার প্রেতত্বের মাথায় বজ্রাঘাত করে দিয়ে আসা যাক, কি বলো? অল্প দ্বিধাজড়িত হাসি ছাড়া আর কোনো জবাব পাওয়া গেল না। শ্যালক বললেন, ফাজলামি ছাড়ো, আমি তোমাকে কিছুতেই সেখানে যেতে দিতে পারি না। শ্যালকের কথা শুনলাম না, কারণ অনেক ক্ষেত্রে এগিয়ে যাওয়া যতটা সহজ, পিছিয়ে আসাটা ততটাই কঠিন। রাত 11:30টার সময় গরম জামায় আপাদমস্তক ঢেকে একটা কড়া গোছের বর্ম চুরুট মুখে ধরিয়ে বাইরে গেলাম। এতক্ষণে গৃহিণীর মুখে হাসি ফুটল। প্রতীচ্য বিদ্যায় জলাঞ্জলি দিয়ে তিনি বললেন, থাক, আর গিয়ে কাজ নেই। আমি হেসে উঠলাম, পাগল, ভাই বোন দুজনকার ধাত একই রকম দেখছি। শ্যালক চিন্তার সুরে বললেন, তুমি এত একগুঁয়ে জানলে কোন শালা তর্ক করত? এমন বিশ্রী অন্ধকার বোধ করি আর কখনো আগে দেখিনি। একটা গুরুভার পদার্থের মধ্যে অন্ধকার যেন চেপে বসে আছে। পথ চলতে চলতে পদে পদে মনে হয় কিছু মুহূর্ত পরেই একটা চাপা অন্ধকারে ঠোকর লেগে হুমড়ে খেয়ে পড়ব। চুরুটের লম্বা টান দিয়ে মনে প্রফুল্লতা এবং উৎসাহ সঞ্চয় করতে লাগলাম। সমস্ত ইন্দ্রিয়গুলো অজ্ঞাতসারে এমন সতর্ক ও সন্দিগ্ধ হয়ে উঠল যে নিজের পদধ্বনি নিজে শুনেই চমকে উঠলাম। মনে হলো কে যেন চুপি চুপি পিছন থেকে এসে আমার অত্যন্ত কাছে এসে পড়েছে। কিন্তু অকারণে ভয় পাওয়ার পাত্র আমি নই। মনে মনে বেশ বুঝতে পারলাম, দ্বিপ্রহর রাত্রির এই অন্ধকার, এই স্তব্ধতা, এই বিজনতা সকলে মিলে আমার আন্তরিক সাহসকে দুশ্ছেদ্য এক ষড়যন্ত্রের জালে ধীরে ধীরে জড়ে ফেলার চেষ্টা করছে। একটা অলৌকিক মায়া যেন আমার চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে। মাকড়সা যেমন শিকারকে প্রথমে সূক্ষ্ম তন্তুর অজস্র পাকে জড়িয়ে তারপরে ধীরে ধীরে জীর্ণ করে ফেলে, ঠিক তেমনি একটা অদৃশ্য শক্তি আমার সহজ সত্তাটাকে ক্রমে ক্রমে অভিভূত করে ফেলছে। ক্রমে পিপরপাতি রাস্তার পূর্ব প্রান্তে এসে পড়লাম। এরই অপর প্রান্তে কবরস্থান। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, মাথার ওপর বহু ঊর্ধ্বে তাদের শাখা প্রশাখা মেলেছে। অন্ধকার আরো জমাট হয়ে আসলো। হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাসের মতো একটা স্পর্শ পেলাম। শরীরের সমস্ত রোম শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পরেই একটা খুব লঘু পদার্থ পিঠের উপর ঘাড় দিয়ে খড়খড় শব্দে নিচে গড়িয়ে পড়ল। বুঝলাম ভয় পাওয়ার মতো কিছুই নয়। মাথার উপর যেন ঘন পল্লব শাখাগুলো আলিঙ্গনকে নিবিড় বিচ্ছেদহীন করে রেখেছে। তারই একটা শুকনো পাতা ঝরে পড়েছে।
আরামে নিঃশ্বাস ফেলে চলতে লাগলাম। লম্বা টানের চোটে চুরুটটা প্রায় শেষ হয়ে আসছিল। অন্য সময় হলে ফেলে দিতাম, কিন্তু আজ সেটাকে কিছুতেই ছাড়তে পারলাম না। তার আগুনের শেষ প্রান্তটুকু যেন প্রাণের সংস্রব হয়ে রইল। এই নিঃসঙ্গ অন্ধকারের মধ্যে আমার সমস্ত অন্তরাত্মা যখন সঙ্গীর জন্য ব্যাকুল হয়ে উঠেছে, তখন ওই ক্ষীণ রশ্মিটুকুই জীবন্ত সঙ্গীর মতো প্রাণের মধ্যে ভরসা জাগিয়ে রেখেছিল। ওটাকে ফেলে দিলে যে অনেকখানি সাহস চলে যাবে তা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু ক্রমে যখন আঙুল পুড়তে লাগলো সেটাকে ফেলেই দিতে হলো। একবার বেশ ভালো করে টেনে নিয়ে সামনের দিকে কিছু দূরে ফেলে দিলাম। ফেলা মাত্রই মনে হলো যে আঙুল দুটো দিয়ে চুরুট ধরেছিলাম তাদেরই মধ্যে কোনো ছিদ্র পেয়ে খানিকটা ঠান্ডা বাতাস শরীরের মধ্যে ঢুকে পড়ল। আমার দৃষ্টি ছিল ফেলে দেওয়া চুরুটটার ওপর। সেটা মাটিতে পড়া মাত্র আগুন ছিটকে উঠল। তারপর এক আশ্চর্য ব্যাপার ঘটল। ছিটকানো আগুনটার মাঝপথ দুটো আকৃতি ধরে পাশাপাশি নড়তে শুরু করলো। মাটি থেকে প্রায় 1 হাত উপরে থেকে পরস্পরের 4 আঙুল ব্যবধানে এই ছোট আগুনের গোলক যেন এক জোড়া লাল জোনাকির মতো সামনের দিকে চলতে আরম্ভ করলো এবং মাঝে মাঝে মিটমিট করতে লাগলো। আমার মাথা বোধহয় খুব গরম হয়ে গেছিল, কি জানি কেন। আমার ধারণা জন্মালো যে ওই মিটমিট করা অগ্নিস্ফুলিঙ্গ দুটো আর কিছুই নয়। দুটো চোখ আমার পানে তাকিয়ে আছে এবং ওই চোখ দুটোর পিছনে একটা খর্বাকৃতি কালো কুকুর যে অন্ধকারে মিশে যাচ্ছে তা যেন স্পষ্ট অনুভব করতে লাগলাম। চলতে চলতে কখন দাঁড়িয়ে পড়েছিলাম খেয়াল করিনি। চোখ দুটো সামনে কিছু দূরে দাঁড়ালো। তারপর কতক্ষণ যে নিষ্পলক ভাবে আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল জানি না। মনে হলো বহুক্ষণ পর সে চোখের পলক পড়ল। তখন সেটা আবার চলতে আরম্ভ করলো। আমি পিছন পিছন চললাম। দেহের ওপর তখন আর কোনো অধিকার নেই। স্বপ্নে যেমন বিভীষিকার সামনে পালিয়ে যাওয়ার সব ক্ষমতা লোপ পায়, আমিও সেরকমই নিতান্ত নিরুপায় ভাবে সে চোখের পশ্চাৎদর্শী হলাম। স্বাধীন চিন্তা তখন একেবারে জরাদীপ্ত হয়েছে। আছে কেবল চেতনাব্যাপী দিকবিদিক জ্ঞান শূন্য ভয়। কতক্ষণ যে এই অগ্নিচক্ষুমান আমাকে তার আকর্ষণের প্রভাবে টেনে নিয়ে গেল আমার ধারণা নেই। একবার চেতনার অন্তরতম প্রদেশে যেন ক্ষীণ অনুভূতির ছায়া পড়েছিল। পাকা রাজপথ দিয়ে চলছে কিনা তা জানি না। এবার বুঝি একটা গাছের মোটা শেকড়ে ঠুক্কর খেলাম, কিন্তু সেসব আমার ইন্দ্রিয় উপলব্ধির বাইরে। হঠাৎ একটা বড় রকমের ঠোক্কর খেলাম, এটা বেশ মনে আছে। তারপর হুমড়ি খেয়ে পড়ে নিচে গড়াতে শুরু করলাম। কোথায় পড়ছি কোনো ধারণাই নেই, অন্ধকারে দেখাও অসম্ভব। কিন্তু এই পতন যে অনন্তকাল ধরে চলবে এবং পতনের লক্ষ্য যে একটা অতল স্পর্শস্থানে লুকিয়ে আছে তা মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেল। অথচ কি নিদারুণ সে পতন! গড়াতে গড়াতে এক ধাপ থেকে অন্য ধাপে পড়লাম এবং প্রত্যেকটা স্তরে অবরোহণের সঙ্গে সঙ্গে দেহের অস্থিগুলো যেন একেবারে ভেঙে যাচ্ছিল। এই অবরোহণের শেষ ধাপে যখন এসে পৌঁছালাম তখন আর জ্ঞান ছিল না, কিন্তু একটা অনন্ত যন্ত্রণার পথ যে অতিক্রম করে এসলাম তা সমস্ত শরীর দিয়ে অনুভব করতে লাগলাম। অনেকক্ষণ পর চোখ মেললাম। সেই দেহহীন লাল চোখ দুটো আমার মুখের অত্যন্ত নিকটেই ঝুঁকে পড়ে কি যেন নিরীক্ষণ করছে। দেহের রক্ত তো জল হয়ে গেছিলই এবং তা একেবারেই বরফ হয়ে গেল।
একটা অসহ্য শীতের শিহরণ সমস্ত শরীরটায় যেন ঝাঁকিয়ে দিল। তারপর আর কিছু মনে নেই। সূর্যোদয়ের কিছু আগে জ্ঞান হলো। কালকে রাত্রি যে স্বাভাবিকভাবে কাটেনি এই চিন্তা নিয়েই চোখ খুললাম। ঘাসের ওপর শুয়ে আছে দেখে তাড়াতাড়ি উঠে বসলাম। উফ, গায়ে কি ব্যথা! আবার শুয়ে পড়লাম। তখন ক্রমশ সব মনে পড়ল। ঘাড় না নাড়িয়ে যতদূর সাধ্য দেখে বুঝলাম পিপরপাতি রাস্তার পাশে কেল্লার যে শুষ্ক গড় খাই গেছে তারই তলায় বাবলা গাছের ঝোপের মধ্যে পড়ে আছি। সূর্য উঠল। এখানে সমস্ত দিন পড়ে থাকলেও কেউ সন্ধান পাবে না। শরীরে তো নড়বার শক্তি নেই। প্রচন্ড এক হ্যাচকা টান মেরে উঠে দাঁড়ালাম। চোখ থেকে শুরু করে দেহের সমস্ত রোম বেদনায় টনটন করে উঠল। কিন্তু বাড়ি গিয়ে পৌঁছতেই হবে। অসীম বলে মৃতপ্রায় দেহটাকে টানতে টানতে কি করে যে বাড়ি পৌঁছালাম তা প্রকাশ করার সাধ্য আমার নেই। বাড়ি যেতেই সকলে চারিদিক থেকে ছুটে আসলো এবং উৎকণ্ঠিত প্রশ্নে আমার ক্ষীণ চেতনা আবার লোপ পাইতে লাগলো। শ্যালক সকলকে সরিয়ে দিয়ে আমাকে একটা ইজি চেয়ারে বসিয়ে ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন, সারা রাত কোথায় ছিলে? আমরা সকলে তোমার জন্য। উত্তর দিতে গেলাম, কিন্তু কি ভয়ানক! গলার স্বর একেবারে বন্ধ হয়ে গিয়েছে। প্রাণপণে চেষ্টা করেও একটা কথাও উচ্চারণ করতে পারলাম না। শ্যালক আমাকে দুধ ও ব্র্যান্ডি খাইয়ে ডাক্তার ডাকতে গেলেন। ডাক্তার যখন আসলেন তখন আমি বিছানায় শুয়ে আছি। ভয়ানক কাঁপুনি দিয়ে জ্বর এসছে। স্ত্রী ও শ্যালক মলিন মুখে মাথার শিওরে বসে আছেন। ডাক্তার পরীক্ষা করে বললেন দুটো লাংসই ইনফেক্ট হয়েছে, নিউমোনিয়া। তারপর আবার অবচেতন হয়ে পড়লাম। ঘুম ভেঙে দেখি শরীর বেশ ঝরঝরে হয়ে গেছে, কোথাও কোনো গ্লানি নেই। কে একজন পিছন থেকে জিজ্ঞাসা করলো, কেমন বোধ হচ্ছে? ফিরে দেখি বিনোদ, আমার ছেলেবেলার বন্ধু। অনেকদিন পরে দেখা হয়ে বেশ আনন্দ হলো। বললাম, বেশ ভালোই বোধ হচ্ছে ভাই। বুকের ওপর যে একটা ভার চাপানো ছিল সেটা আর টের পাচ্ছি না। বিনোদ মৃদু হেসে বললেন, প্রথমটা ওরকম মনে হয় বটে। আমারও যখন কলেরা হয়। হঠাৎ মনে পড়ে গেল, তাই তো বিনোদ তো আজ 10 বছর হলো কলেরায় মরে গেছে। আমি তাকে নিজের হাতে দাহ করেছি, তবে সে এখানে আসলো কি করে? মহা বিস্ময়ে জিজ্ঞেস করলাম, বিনোদ, তুমি তো আর বেঁচে নেই, তুমি তো অনেকদিন মারা গেছো। বিনোদ এসে আমার 2 হাত ধরল। কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, তুমিও আর বেঁচে নেই বন্ধু।